স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলবো। বিষয়টি অনেকের কাছে অবাক করণীয় বিষয় হতে পারে। ইউজুয়ালি আমরা তো আমাদের চ্যানেলে কানাডার পজিটিভ বা ইমিগ্রেশনের যে পজিটিভ অ্যাসপেক্ট সেগুলো নিয়ে তুলে ধরি, কিন্তু এটাও একটা পজিটিভ বিষয় যে কানাডাতে হাই স্কিল ইমিগ্রান্টদের একটা বিরাট সংখ্যক, বিশেষ করে গত 5-6 বছরে কানাডা থেকে লিভ করেছেন বা করতেছেন। সেটাও একটা পজিটিভ অ্যাসপেক্ট, কারণ গভর্নমেন্টকে এই বিষয়গুলো জানাতে পারলে তারা এই বিষয়গুলোতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, যাতে করে একটা সাস্টেনেবল সিচুয়েশন তৈরি হয়। সেই বিষয়টিকে ইনশিওর করার জন্য আজকের আলোচনাটি একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে, আপনারা দেখতে পারবেন, টপিক্সটা দেখলে বুঝতে পারতেছেন, রিজনস নিউ স্কিলড ইমিগ্রান্টস আর লিভিং কানাডা উইদিন ফিউ ইয়ার্স। তো ইমিগ্রান্ট হিসেবে এখানে এন্ট্রি করার পরে অনেক বছর বা 5-6 বছর পরে অনেকে লিভ নিচ্ছেন। এর অনেকগুলো কারণ। আসলে এটা শুধুমাত্র কানাডার সিস্টেমগত সমস্যা তা না। অ্যাকচুয়ালি যখন একজন ব্যক্তি কানাডার সিটিজেন হয়ে যান, তখন কিন্তু তার গ্লোবালি মুভ করাটা খুব সহজ হয়ে যায়। কিন্তু গ্লোবালি সিটিজেনশিপ লাভ করাটা কিন্তু খুব সহজ না। কারণ আপনি একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সিটিজেনশিপ যদি লাভ করতে চান, আপনি কোথায় যাবেন? আপনি অবশ্যই আপনাকে চয়েস করতে হয় কানাডা, নাহলে অস্ট্রেলিয়া। আমেরিকাতেও কিছুটা হয়, কিন্তু অনেক জটিলতা রয়েছে। ইউকেতে জটিলতা অনেক বেড়ে গেছে। তো সুতরাং এখানে ইমিগ্র্যান্ট হিসেবে আপনার যে কনভার্সন, সেটা আপনি যদি করতে চান, তাহলে হয় আপনাকে কানাডা চয়েস করতে হবে অথবা অস্ট্রেলিয়া চয়েস করতে হবে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও অনেক শর্ত সাপেক্ষে সেখানে সিটিজেনশিপ লাভ করা যায়, তবে খুব বেশি ইজি তা না। কিন্তু এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ধরুন কানাডা বা অস্ট্রেলিয়া, আপনি যদি সেখানকার পাসপোর্ট হোল্ডার হন, তাহলে কিন্তু আবার আপনার পুরো ওয়ার্ল্ডটা ওপেন হয়ে যাবে। তখন সেটার রেফারেন্সে আপনি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি মুভ করতে পারেন। বিশেষ করে টেক সেক্টরে কানাডা চেষ্টা করতেছে একটা ভালো একটা হাব তৈরি করার, কিন্তু আমেরিকান নিঃসন্দেহে এখনও এখানে ইলন মাস্কের মতো যারা জায়ান্ট, পৃথিবীর নাম্বার 1 ধনী, তারা তো আসলে অবস্থান করতেছেন আমেরিকাতে। তো এই টেকনোলজিক্যাল সাইটগুলোতেই কানাডা ইমপ্রুভ করতেছে, কিন্তু এখনও সেই জায়গাতেই আমেরিকার অবস্থানটা ইউনিক। দেখা গেল যে একটা ব্যক্তি এখানে এসে সিটিজেনশিপ লাভ করলো, পরবর্তীতে তিনি ওয়ার্কে জেনে তিনি হয়তো বা আমেরিকাতে চলে যাচ্ছেন। তো এই সমস্ত বিভিন্ন কারণে মূলত অনেক ব্যক্তিরা, অনেক ইমিগ্রান্টরা কানাডা থেকে লিভ নিচ্ছেন। মূলত আজকে ফোকাসটা এই বিষয়গুলোকে কেন্দ্র করে। তবে আপনারা যারা নতুন, যারা কানাডাতে আসতে চান, তাদের এখানে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সেই পরিকল্পনায় ব্যত্যয় ঘটানো ঠিক না, কারণ আপনি সহজ ইমিগ্রেশন প্রোগ্রাম তো অন্য কান্ট্রিগুলোতে পাবেন না। তো একবার আপনি পাসপোর্ট হোল্ডার হয়ে গেলে আপনার যেখানে খুশি আপনি সেখানে যান। ইট ইজ ইউর রাইট. Canada has long been regarded as a beacon opportunity, attracting immigrants from around the globe with promises of sustainability, prosperity, and quality of life. Yet a startling trend has emerged in recent years. A growing number of skilled immigrants, including permanent residents, are leaving the country. Most of these who leave are highly educated and experienced immigrants who enter via immigration pathways. This phenomenon, often referred to as onward migration, poses a significant challenge to Canada's economy and global reputation as a welcoming nation. As Canada scales back its immigration targets to address public concerns about housing and affordability, the departure of skilled immigrants could exacerbate existing workforce shortages and hinder long-term growth. তো এখানে 3টি স্লাইডে আপনারা দেখলেন যে অনেকগুলো ঘটনা ঘটতেছে। এটার মেইন যে কারণ বিহাইন্ডে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট টাইমে কানাডাতে হাউজিং খরচ অনেক বেড়ে গেছে। বিশেষ করে টরন্টো, এরপরে আপনার ভ্যাঙ্কুভার, এইগুলোতে কিন্তু খরচ অনেক বেড়ে গেছে। তো দেখা গেল যারা গ্লোবালি রিকগনাইজড কোম্পানিগুলোতে চাকরি করেন, ধরুন একজন ব্যক্তি গুগলে চাকরি করেন, তিনি হয়তো কানাডিয়ান ব্রাঞ্চে আছে, ভ্যাঙ্কুভারে বসবাস করতেছে। তো আসলে তিনি এই কানাডার এই ভ্যাঙ্কুভার সিটিতে থাকলে ধরুন যে মাসে $20,000 আর্ন করতেছেন বা $10,000 আর্ন করতেছেন। তো সেটা একই স্যালারিতে তিনি যদি দেখা গেল যে আমেরিকার সান ফ্রান্সিসকোতে আপনি সেই জবটা মুভ করতে পারেন, সেখানে লিভিং খরচ যদি কম হয়, তাহলে অনেকে সেটা চয়েস করতে পারে। আবার অনেকে মনে করতে পারে না, আমি আসলে পৃথিবীর সবচেয়ে একটি বিউটিফুল সিটিতে বসবাস করতেছি, কারণ পৃথিবীর অন্য যে কোনো সিটির তুলনায় অনেক বেশি বিউটিফুল সিটি হচ্ছে ভ্যাঙ্কুভার। অনেকে এখানে আসে। তো কেউ যদি এটা কনসিডার করতে পারে, দ্যাটস ওকে, নো প্রবলেম। তো এই বিষয়গুলোর কারণে আসলে কানাডাতে থেকে অনেক যারা হাই স্কিল পিপল, তারা অনেকেই মুভ করতেছে, এবং এই সংখ্যাটা কিন্তু তাদের মধ্যেই বেশি। তাদের যেহেতু গ্লোবালি মুভ করার ফ্যাসিলিটিস বেশি, তারা যেহেতু কাজ জানে ভালো, এই কারণে কিন্তু এই ট্রেন্ডগুলো তৈরি হচ্ছে। রেকর্ড পপুলেশন গ্রোথ অ্যান্ড পলিসি রিভার্সাল। তো 23 এবং 24 সালে
বিশেষ করে এটা 23-24 আগে 22-23 বলবো এভাবে, বিটুইন 22, 23 and 24 Canada experienced its largest population surge in history, growing by over 1 million people in just a year. তো এখানে আপনার কি বলে, এখানে 4 কোটি জনসংখ্যা কিন্তু টাচ করেছে গত বছর, যেটা আগে কখনোই ছিল না। তো সেই হারে কিন্তু হাউজিং ফ্যাসিলিটিসগুলো তারা বাড়াতে পারেনি। পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, তাদের আয়তনের দিক থেকে কোনো সমস্যা নেই, সমস্যা হলো তাদের ব্যবস্থাপনার দিক থেকে তারা অধিক পরিমাণে পিপলদেরকে ওয়েলকাম জানিয়েছে, কিন্তু তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থাগুলো সেভাবে করতে পারেনি, যার কারণেই কিন্তু সব কিছু আপনার খরচের দিকটা অনেকটা উপরের দিকে উঠে গেছে, খরচের কার্ভটা। This rapid influx of newcomers was driven by high immigration levels, international students and temporary foreign workers. However, the federal government has since revised its immigration policy, citing concern about strained social service and infrastructure. For the first time in decades, Canada has reduced its permanent resident target. তো অ্যাকচুয়ালি সেই সমস্যাগুলোকে উত্তরণের প্রচেষ্টা হিসেবে কানাডা গভর্নমেন্ট, আপনারা জানেন যে 2023 সালে যখন তার ইমিগ্রেশন প্ল্যান ঘোষণা করে 3 বছরের জন্য, তখন 24-25 সালে কিন্তু টার্গেট ছিল 5 লক্ষ ইমিগ্রেন্ট আনার, 26 সালেও 5 লক্ষ ইমিগ্রেন্ট আনার। তো সেটাকে কমিয়ে তারা এখন এটা ব্যাপক কমিয়েছে, 20% কমিয়েছে। তো এই সমস্ত কারণে ফ্যাসিলিটিসগুলো আবার অ্যাভেলেবেল হবে, একটা ব্যালেন্স চলে আসবে, এবং যে সমস্ত কারণে হাই স্কিল পিপলরা লিভ নিচ্ছে কানাডা, তারা হয়তো বা তাদের আর লিভ না নিলেও হবে, অনেকে লিভ নেবে তারপরেও। কারণ হচ্ছে আমরা জানি যে অনেকেই অস্ট্রেলিয়ার সিটিজেন, অনেকে ইউএসএর সিটিজেন, তারা আবার অস্ট্রেলিয়াতেই থাকে না। তারা কি করে, তাদের ওই যে পাসপোর্টের দৌড়, পাসপোর্টের যে একটা ভ্যালু, সেটাকে ওন করার জন্য সেটার রেফারেন্সে তারা দেখা গেলো যে বিরাট সংখ্যক ইউএসএর সিটিজেন তারা কানাডাতে জব করতেছে, বিরাট সংখ্যক অস্ট্রেলিয়ার সিটিজেন কানাডাতে জব করতেছে, বিরাট সংখ্যক ইউকের সিটিজেন তারা কানাডাতে আসতেছে, জব করতেছে। তো এটা অ্যাকচুয়ালি চয়েস টু ম্যান চয়েসের উপর নির্ভর করে। তবে একটা ট্রেন্ডের একটা বিষয় থাকে যে মানুষ এটা কি ঊর্ধ্বমুখী হারে কমতেছে নাকি নিম্নমুখী হারে কমতেছে বা বাড়তেছে, এই জায়গাটা একটা অ্যালার্মিং ইস্যু, এটা একটা অ্যাড্রেস করার একটা ইস্যু। দিস শিফট মার্কস এ ড্রামাটিক ডিপার্চার from years of steadily increasing immigration levels driven by economic and demographic needs. While the government has focused on reducing future immigration levels, it has paid little attention to a more pressing issue, the retention of immigrants who are already here. তো এখন গভর্নমেন্টকে অবশ্যই কেয়ার নিতে হবে, যারা হাই লেভেলের স্কিল ওয়ার্কার তাদেরকে কিভাবে ধরে রাখা যায়, তাদের ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে। তাহলে তাদের ফ্যাসিলিটিসগুলো বাড়লে অন্য মানুষদেরও ফ্যাসিলিটিস বাড়বে। এই কারণেই মূলত এই স্লোয়ার ইমিগ্রেশন টার্গেট নিয়েছে গভর্নমেন্ট। নিঃসন্দেহে এটা আশা করা যায় কানাডার ভারসাম্য রক্ষার থেকে এটা খুব ভালো একটা ভূমিকা রাখবে। স্ট্যাটিস্টিক্স শো দ্যাট ম্যানি নিউ কামার্স, পার্টিকুলারলি দোজ ইন দি স্কিল্ড ইকোনমিক ক্লাস, আর লিভিং কানাডা উইথ এ ফিউ ইয়ার্স অফ অ্যারাইভাল। এখানে আরও কিছু তথ্য রয়েছে, এটা পড়ছি না, সময়কে সংক্ষিপ্ত করতে যাচ্ছি। এটা একটু পড়ি। কন্ট্রারি টু পপুলার বিলিফ, দি ইমিগ্রেন্ট ডিপার্টিং কানাডা আর নট দোজ স্ট্রাগলিং টু ইন্টিগ্রেট অর ফাইন্ড ওয়ার্ক। তো যারা আসলে কানাডাতে আসে স্ট্রাগল করতেছেন, কষ্ট করে এখানে বসবাস করতেছেন, তারা কিন্তু লিভ দিচ্ছেন, তা কিন্তু না। তাদের মধ্য থেকে একটা অংশ আছে অ্যাকচুয়ালি যারা সুপার হাই কোয়ালিফাইড, তারাই লিভ নিচ্ছে। আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে টেকনোলজি ডেভেলপমেন্টটা যেহেতু পার্শ্ববর্তী কান্ট্রিতে অনেক বেশি, তো সেটা অলরেডি কানাডাতেই শুরু হয়ে গেছে স্টার্ট আপ ভিসার মাধ্যমে। আফটার 20 ইয়ার্স কানাডা এখানে জায়েন্ট পজিশনে চলে আসবে অ্যাজ লাইক ইউএসএ। তো তখন হয়তো বিষয়গুলো সেই সেক্টরের ব্যক্তিরাও আবার মুভ করবেন কানাডাতে, এটা হলো অবস্থা। দিস ইন্ডিভিজুয়ালস অফেন লিভ ফর ওয়ান অফ টু রিজনস, বেটার অপরচুনিটিস অ্যাব্রড অর ডিস্যাটিসফ্যাকশন উইথ কানাডিয়ান এক্সপিরিয়েন্স। এই দুইটি কারণেই মূলত ব্যক্তিরা এখানে লিভ নিচ্ছে। তো এখানে শুরুতে রয়েছে যেটা সমস্যা, সেটা হলো হাউজিং অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড কস্ট অফ লিভিং। আমি বলেছিলাম যে একই মাল্টিন্যাশনাল কোম্পানিতে একই স্যালারিতে তিনি হয়তো এখানে যে সিটিতে বসবাস করতেছেন আর একটি সিটিতে থাকলে তার হয়তো ওখানে মাসে $3,000 সেভ হইতো, সেটা একটা তারা বিষয় তুলে ধরেছেন বা আমলে নিচ্ছেন। আন্ডার এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্যারিয়ার ব্যারিয়ার্স, এখানে আর একটি সমস্যা যেটি, সেটা হলো ফরেনার হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করতেছেন, তারা হয়তো বা তাদের দেশে একসময় টপ লেভেলের জব করেছেন, তাদের দেশে খুব ভালো মানের সার্টিফিকেশন ছিল, কিন্তু সার্টিফিকেশন বা ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট বা ক্রিডেন্সিয়াল ম্যাচিংয়ের অভাবে এখানে দেখা গেল যে তারা
একই মানের জবগুলো করতে পারতেছে না, তারা জব করতেছে অড জব কিংবা অড জবের থেকে হয়তো একটু ভালো, কিন্তু একদম হাই লেভেলের বা টপ লেভেলের জবগুলো করতে পারতেছে না। তো এই যে একটা ব্যারিয়ার, সেটার কারণে অনেকে কানাডা থেকে মুভ করতেছেন। তো এই ক্ষেত্রেও কানাডা গভর্নমেন্ট অলরেডি উদ্যোগ নিয়েছে ক্রিডেন্সিয়াল সিস্টেমটাকে আরও সহজ করার জন্য। ইভেন আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সকেও ক্রিডেন্সিয়াল ক্যাটাগরিতে ফেলে সেটাকে কিভাবে এখানে কানাডিয়ান সিস্টেমে কনভার্সন করা যায় সহজে, সেটাকে আপনার এখানে মিনিমাইজ করা যায়, সেটার উদ্যোগ অলরেডি গভর্নমেন্ট গ্রহণ করেছেন। তবে সেটা এখনও ওই পুরোপুরি বাস্তবায়ন হয়নি। রেগুলেটরি রেট ট্যাপ, credential recognition issues, and a lack of Canadian work experience often force skilled newcomers into low-paying or unrelated jobs. এই লো পেইং এবং আনরিলেটেড জবসের কারণেই অনেক নিউ কামাররা এখান থেকে লিভ নিচ্ছেন। হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস, তো এখানে আসলে ফ্রি হেলথ সার্ভিস যেগুলো পাওয়া যায় সেগুলোতে অনেক কিউ, লং ওয়েট টাইমস অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু মেডিকেল সার্ভিস আর ডিসকারেজিং ফর বোথ ইমিগ্রেন্টস অ্যান্ড ক্যানাডিয়ানস অ্যালাইক। এটার কারণেই অনেকে লিভ নিচ্ছেন, যদিও এটা একটা বড় অপরচুনিটি, কিন্তু অনেকের কাছে আরও বিগ অপরচুনিটি আছে পার্শ্ববর্তী অনেক কান্ট্রিতে, লাইক সুইডেন, সুইজারল্যান্ড, এরপরে আপনার ইউএসএ, অস্ট্রেলিয়া, এগুলোতে হয়তো কম বেশি মোরালেস একটু আছে। তো বেটার অপরচুনিটিস অ্যাব্রড, যেটা আরেকটি রিজন। দি গ্লোবাল কম্পিটিশন ফর ট্যালেন্ট ইজ ফিয়ারসার দেন ইভার, উইথ কান্ট্রিজ লাইক ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, জার্মানি অ্যাক্টিভলি কার্টিং স্কিল ওয়ার্কার্স। The economic consequence of onward migration, the loss of skilled immigrants, is more than a demographic concern. It is an economic crisis in the making. তো এই বিষয়টি যেহেতু চলে এসেছে স্ট্যাটিস্টিক তথ্যের মধ্যে, immigrants contribute significantly to Canada's economy, filling labor shortages in critical sectors like healthcare, construction, and technology. They also play a vital role in driving innovation and entrepreneurship. When skilled immigrants leave Canada, losses not only the talent it work hard to attract, but also the economic benefits they bring. For example, healthcare immigrants make up disproportionately large share of Canada's healthcare workforce. Their departure could worsen the already critical shortage of doctor, nurse, and medical professionals. For a construction and trade, with an aging population and booming infrastructure needs, Canada relies heavily on immigrant workers in construction and skilled trades. Onward migration in this field could delay projects and drive up cost. Education and early childhood, many immigrants work in education and childcare sector, already grappling with labor shortages. This absence could further strain these essential services. তো আরও বেশ কিছু বিষয় আপনাদের সামনে চলে আসছে। Public opinion, a shift in sentiment. Canada has historically enjoyed broad public support for immigration, but recently surveys indicate growing skepticism. তো আগে এক সময় কানাডার অর্থাৎ দেখা গেলো যে 60% পিপল ইমিগ্রেন্টের বিষয়টাকে অধিক ইমিগ্রেন্ট আনার বিষয়টি পজিটিভলি দেখতেন। এখন সেটি কমে গেছে, যার কারণে ট্রুডো গভর্নমেন্ট এই ইমিগ্রেশন লেভেল প্ল্যানটাকে ঘুরিয়ে দিয়েছেন, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে এটিকে সামনে ইমিগ্রেন্টদের আনা হবে, এটাই হলো রিজন। মেনি ক্যানাডিয়ান্স নাও বিলিভ দ্যাট immigration levels are still too high, citing concerns about housing shortage, healthcare access, job competition. The shift in public sentiment has undoubtedly influenced this federal government decision to lower immigrants' target. However, experts warn that this sense risks creating a leaky bucket scenario. Even if fewer newcomers are admitted, the ones who do arrive may not stay. What Canada can do to retain immigrants? কানাডা এই অবস্থায় কী করতে পারে? আমাদের অনেক ভাই বোনরা কানাডা থেকে শোনেন, আমাদের কথাগুলো আপনারা গভর্নমেন্টের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে। আমাদের এখান থেকে আমরা একটা ভয়েস রাইজ করলাম, যাতে করে আপনাদের নিজেদের ফ্যাসিলিটিসগুলো ইনক্রিজ হয় এবং যে ইমিগ্রেন্টদের সংখ্যা যেটাই হোক, সবাই যাতে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারে সেই বিষয়টা যাতে কনফার্ম হয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা চেষ্টা করবেন। যারা ভবিষ্যতে আসবেন তাহলে তারাও সংখ্যায় প্রয়োজনে কম আসবেন, কিন্তু একটা কোয়ালিটি লাইফ যাতে ইনশিওর হয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, এটা আমরা চাই, যাতে করে আপনাদের স্বপ্নটা যাতে পূরণ করার পরে সেটা যাতে দুঃস্বপ্ন পরিণত না হয়। ইফ Canada is to address the challenge of onward migration, policymakers must prioritize retention as much as attraction.
Here are some strategies to consider. কি বিষয়ে কনসিডার করা যায়? Tackle housing affordability. The federal and provincial government must collaborate to increase housing supply and improve affordability. Streamline credential recognition to maximize the potential of skilled immigrants. Canada needs to simplify the process for recognizing ফরেন ক্রিডেন্সিয়ালস, অর্থাৎ বিদেশের যে ডিগ্রিগুলো ব্যক্তিরা বিদেশে অর্জন করেছে সেগুলোকে যাতে এখানে খুব সহজে ভ্যালু দেওয়া হয়, ক্যানাডার সাথে ইকুইভ্যালেন্সি কনসিডার করা হয়, তাহলে সেই ব্যক্তিরা বিভিন্ন অফিস আদালতে ইকুইভ্যালেন্ট জব পাবে, তাহলে তারা এখানে থাকতে চাবে, তাদের স্বীকৃতিটা তারা পাবে। অ্যাক্সেলারেটিং দিস প্রসেস উড ইনাবল ইনকামার্স টু এন্টার দেয়ার ফিল্ডস ফাস্টার অ্যান্ড রিডিউস আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যে ফিল্ডে আর জব এক্সপিরিয়েন্স পড়াশোনা করেছেন সেই রিলেটেড সেক্টরে যদি জব পায় তাহলে এই বিষয়গুলো তাদেরকে থাকার ক্ষেত্রে তাদেরকে হেল্প করবে। ইনভেস্ট ইন সোশ্যাল সার্ভিসেস, এডুকেট ফান্ডিং ফর হেলথ কেয়ার, এডুকেশন, চাইল্ড কেয়ার essential to meet the needs of a growing population. By improving these services, Canada can enhance the quality of life for both immigrants and native-born Canadians. Enhanced support programs. Settlement programs should focus not just on helping immigrants integrate but also on retaining long-term. Promote regional immigration, encouraging newcomers to settle in smaller communities where housing is more affordable and job opportunities abound could alleviate pressure on major cities. তো আমাদের কথা যারা শুনতেছেন, যে সমস্ত স্কিল ইমিগ্রেন্ট ভাই বোনরা কেনাডাতে অবস্থান করতেছেন এবং যারা আসবেন তাদেরকে আমরা বলতেছি, আপনাদের ইনকাম লেভেলটা যদি একটু অপ্রত্যাশিত হয় তাহলে আপনারা কেনাডার মেজর সিটিগুলো একটু লিভ নেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে টরন্টো, ভ্যাঙ্কুভার, ক্যালগেরি, এই সিটিগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আপনি কেনাডার রুরাল কমিউনিটি বা আপনার আশেপাশে যে সমস্ত সিটিগুলো রয়েছে, কমিউনিটিগুলো রয়েছে, সেগুলোতে ফোকাস করুন। আপনি দেখবেন যে একই জবে আপনি এখানে অনেক ভালো পরিমাণে সেভ করতে পারতেছেন, লাইফটা অনেক ইজি হবে। এইটা এখান থেকে আপনাদের মেসেজ, প্লাস আমরা গভর্নমেন্টকেও মেসেজ দিচ্ছি যাতে করে এই বিষয়গুলোকে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করা হয়। যেমন আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, রুরাল নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম, তো এগুলো পাইলট নাই, রুরাল ইমিগ্রেশন প্রোগ্রামটা তো চেঞ্জ করা হয়েছে। এগুলোর মাধ্যমে কিন্তু একটা ডিসেন্ট্রালাইজেশনের কাজ গভর্নমেন্ট শুরু করেছে, এগুলোকে আরও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। Canada stands a crossroad while reducing immigration target may address short-term concern about infrastructure and affordability. It does little to solve the underlying issues driving onward migration. To maintain this legacy, the country must not only attract the best and brightest but also ensure have every reason to stay. In doing so, Canada can build a more inclusive, prosperous future for all. তো আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনা শুনেছেন, আমরা কানাডার বেশ কিছু বিষয়, দৃষ্টি আকর্ষণমূলক বিষয় আজকে তুলে ধরেছি। আপনারা যারা কানাডাতে আসতেছেন, আশা করছি রিয়াল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার আলোকে সেভাবে মানসিক প্রস্তুতি নিয়ে কানাডাতে আসবেন এবং গভর্নমেন্টের বিভিন্ন যারা অথরিটি রয়েছে তাদের কাছে এই বিষয়গুলোকে দাবি জানাবেন, যাতে সংখ্যা বাড়ানোর দরকার নেই, সংখ্যা যা আছে বা তার থেকে কমাইলেও কোয়ালিটি যাতে ইনশিওর হয় এই বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে কানাডার রেপুটেশনটা ঠিক থাকবে এবং যে বিশাল বড় একটি কান্ট্রি, সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এখানে হাউজিং ফ্যাসিলিটিসগুলোকে যদি অধিক হারে গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু 50% মেজর সমস্যা কিন্তু কানাডার কমে যাবে। তো এই জায়গাতে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট প্লাস আপনার যেটাকে বলা হয় গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট, যে মিউচুয়ালি যে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এইটার ভিত্তিতে যদি বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়, হাউজিং সেক্টরকে বুম করা হয়, তাহলে ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আরও অধিকারী ইমিগ্রেন্ট কানাডাতে আসবে, তারা স্বস্তিতে বসবাস করতে পারবে। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।